বামপন্থার রাজনীতি এবং সেখানে শ্রমিকদের নিয়ে কিছু আহাউ এই ধরনের একটা রাজনীতি আমরা ভেবেছি যে এটা থেকে বাইরে নিয়ে আসতে হবে। এবং আমাদের কাছে মনে হয়েছে যে এখনও আমরা এটা মনে করি যে বাংলাদেশের শ্রমিকদের স্বার্থের ব্যাপারে যেভাবে শ্রমিকদের নিয়ে ভাবা হয়েছে যে এটা তাদের সমাধান, এইভাবে শ্রমিকদের সমস্যার সমাধান হবে না। এবং যারা শ্রমিকদের নিয়ে লম্বা সময় ধরে কাজ করেছেন, দাবি দেওয়া ভিত্তিক আন্দোলন করেছেন, ট্রেড ইউনিয়ন ভিত্তিক আন্দোলন করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েই বলতে চাই যে তাদের এই আন্দোলনগুলোর মধ্যে রাষ্ট্র প্রশ্নটা অনুপস্থিত ছিল। কখনো তারা এটাকে শ্রমিকদের সাথে সাথে রাষ্ট্রকে জড়িয়ে ভাবেন নাই যে তারা যেটা অর্জন করতে চাচ্ছেন সেটা অর্জন করতে হলে কি ধরনের রাষ্ট্র আমাদের দরকার হবে। এইটা আমরা যারা ট্র্যাডিশনালি এখানে যারা শ্রমিকদের নিয়ে কাজ করেছেন অবশ্যই তাদের ত্যাগ তিতিক্ষাকে আমরা স্মরণ করি, এই সমালোচনাটা আমরা করতে চাই। সেই ক্ষেত্রে এনসিপি কিংবা জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং, আমি আশা করব যে তারা যেহেতু তাদের কিছু কর্মসূচি নিয়ে এখনও কাজ করছেন, সেখানে এই প্রশ্নগুলো থাকবে যে শ্রমিকদের একটা গণতান্ত্রিক রাষ্ট্র, যে গণতান্ত্রিক রাষ্ট্রের কথা আমরা বলছি, মানে শুধু ভোট দিলাম 5 বছর পর পর একবার, এই ধরনের গণতান্ত্রিক রাষ্ট্র না। যে এই গণতন্ত্রটা আপনি আপনার প্রতিদিন, মানে নির্বাচন তো থাকতেই হবে, কিন্তু প্রতিদিন আমাদের জীবনে আমি টের পাই যে আমার রাষ্ট্রটা গণতান্ত্রিক। এই ধরনের একটা রাষ্ট্র করতে গেলে সেখানে শ্রমিকদের স্বার্থটা কিভাবে নিশ্চিত করা হবে, শ্রমিকদেরকে আমরা কিভাবে প্লেস করবো এই ধরনের রাষ্ট্রে, এই প্রশ্নটা আমি মনে করি যে বাংলাদেশের এনসিপির কাঁধে, এনসিপির যে শ্রমিক উইং আছে সেই শ্রমিক উইংয়ের এটা হচ্ছে একটা প্রধান কর্তব্য বা প্রধান দায়িত্ব যে তারা এই প্রশ্নটা অ্যাড্রেস করবে। তো সেটা নিয়ে আমি যতটুকু জানি যে তারা কাজ করছেন, আমরা আশা করি যে খুব শীঘ্রই তারা এই ব্যাপারে আমাদেরকে পূর্ণাঙ্গভাবে একটা কর্মসূচি কিংবা প্রস্তাবনা দিতে পারবেন যে গণতান্ত্রিক রাষ্ট্রে শ্রমিকদের অধিকারটা কীভাবে নিশ্চিত হবে। এবং শ্রমিকদের অধিকার বললেই মনে হয় যে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র করে ফেলার পরিকল্পনা চলছে, ব্যাপারটা কিন্তু একদমই সেরকম না। গণতান্ত্রিক রাষ্ট্র, কোনো রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারবে না যদি সেই রাষ্ট্রে যারা মালিক শ্রেণী আছে, যারা পুঁজির অধিকারী, যাদের টাকা আছে, তারা শ্রমিকদের স্বার্থটাকে নিজের স্বার্থ মনে না করে। এবং এইটা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে মালিক শ্রমিক যেমন একটা দ্বন্দ্ব তৈরি করে রাখতে চাওয়া হয়, এই দ্বন্দ্বটা অবশ্যই কিছু স্বার্থগত শ্রেণীগত দ্বন্দ্ব তো থাকবেই, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা একটা রাষ্ট্র প্রশ্নে কমন ইন্টারেস্টের জায়গা বের করতে না পারবো যে কোনটা মালিকেরও স্বার্থ কোনটা শ্রমিকেরও স্বার্থ, ততক্ষণ পর্যন্ত আসলে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে পারবো না। ফলে খুব রাইটলি আমাদের এখানে আজকে আপনারা শিরোনাম করেছেন যে এই গণতান্ত্রিক রাষ্ট্রে বা নতুন বন্দোবস্তে শ্রমিকদের ন্যায্য হিস্সাটা কীরকম হবে, এই প্রশ্নটা শুধুমাত্র কিন্তু তাদের মজুরি কত হবে সেটার প্রশ্ন না। মজুরিটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এর বাইরেও তারা, আপনি তো আশা করতে পারেন না যে একটা খুবই জীর্ণ শীর্ণ এবং মানবেতর জীবনযাপন করবে আমাদের শ্রমিকরা এবং আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র পেয়ে যাব কিংবা কারখানায় সমানে উৎপাদন হতে থাকবে, এটা কোনোদিন হবে না। তাহলে গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থেই মালিকদেরই উচিত এই প্রশ্নটা অনুধাবন করা, যেটা আবুল মনসুর আহমদ অনেক আগেই লিখে গিয়েছিলেন। কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের আজকাল যারা একটু টাকা পয়সা হয়েছে, যারা একটু মালিক হয়েছেন বা বিভিন্ন কিছুর ক্ষেত্রে তাদের একটু সম্পদ আছে, তারা এই প্রশ্নগুলো বুঝতে চান না। তারা শুধু মনে করেন যে টাকা দিয়ে তারা সমস্ত কিছু কিনে ফেলতে পারবেন, কিন্তু শ্রমিকের স্বার্থ এমন জিনিস যেটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। তাদেরকে একটা সত্যিকার অর্থে আপনাকে একটা সেই রকম জীবনযাপন দিতে হবে। এবং আপনি দেখবেন এখন যে বিদ্যমান যে রাজনৈতিক দল আছে, আজকেই সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যে এখনও বাংলাদেশের 6 কোটি শ্রমিক হচ্ছে অপ্রাতিষ্ঠানিক, তথা যেটাকে আমরা ইনফর্মাল সেক্টর বলি, হ্যাঁ, অনানুষ্ঠানিক খাতে এখনও 6 কোটি শ্রমিক।